আমার নাম শ্রেয়া। আপনাদের কাছে হয়তো এটা খুবই সাধারণ একটা নাম মনে হতে পারে, কিন্তু আমার কাছে এই নামটা ছিল আমার ৫টা স্বপ্নের উৎস। আমার ৫ ভাই, আমার ৫ রক্ষাকর্তা, ৫টা আশীর্বাদের মতো সবসময় আমার সাথে থাকত। আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে ছিলাম। পুরো পরিবারের সবার চোখের মণি ছিলাম আমি, কিন্তু আমার কাছে সবকিছু ছিল শুধু আমার ভাইয়েরা। আমার বাড়িতে আমাকে কোনো কিছুতেই বাধা দেওয়া হতো না। আমার সব আবদার, আমার জিদ, আমার স্বপ্ন, সবকিছুকে আমার ভাইয়েরা এমনভাবে গুরুত্ব দিত যেন সেগুলো তাদের নিজেদের হৃদয়ের স্পন্দন। ছোটবেলা থেকে আজ পর্যন্ত একটা কথা আমি কখনো শুনিনি, সেটা হলো না শব্দটি। যা চেয়েছি তাই পেয়েছি, যা ভেবেছি তাই পূরণ হয়েছে। পড়াশোনা হোক, পোশাক হোক বা ছোট ছোট শখ, আমার ভাইয়েরা আমাকে কখনো অনুভবই করতে দেয়নি যে আমি একজন মেয়ে। ওরা বলতো, আমাদের বোন আমাদের সম্মান, আর আমরা ওর সম্মান কখনো ভাঙতে দেব না। মাঝে মাঝে মা বলতেন, শ্রেয়া, তুই খুব ভাগ্যবতী, ৫টা ভাই তোর মাথার উপর ছায়া হয়ে আছে। আমি তার কথায় শুধু হাসতাম। হয়তো তিনি ঠিকই বলতেন, কিন্তু সত্যি বলতে আমার দুনিয়া বলতে তো এটুকুই ছিল, আমার বাড়ি, আমার ভাইয়েরা আর তাদের মুখের হাসি। আমার সব ভাইয়েরা খুব শক্তিশালী বা নীতিবান ছিল না, কিন্তু বাবার স্থান ছিল সবার উপরে। তার নিয়মকানুন সময় চেয়েও কঠোর ছিল। বাবা প্রায়ই বলতেন, মেয়ে তো সেই হয় যে বাবার মানসম্মান বজায় রাখে, আর যদি কখনো মুখ ফুটে বলে যে সে কাউকে পছন্দ করে, তবে ধরে নিবি সেটাই হবে তোর এই বাড়িতে শেষ দিন। আমার মনে আছে, একবার কলেজে একটি ছেলে আমাকে রাস্তায় দেখে হ্যালো বলেছিল। আমার সেজো ভাই নবীন পরের দিনই গিয়ে কলেজে ছেলেটাকে এমন শিক্ষা দিয়েছিল যে সে আর কোনোদিন সেদিকে ফিরেও তাকায়নি। সেদিন আমি খুব ভয় পেয়েছিলাম, কিন্তু আমার চোখের জল শুধু ভয়ের ছিল না, সেই ভালোবাসারও ছিল, যা আমার ভাইয়ের আমার ওপর উজাড় করে দিয়েছিল। আমি আমার দৈনন্দিন কাজে ব্যস্ত ছিলাম, কিন্তু ভেতরে ভেতরে আমার মধ্যে এক নতুন পৃথিবী তৈরি হচ্ছিল। এমন এক পৃথিবী যেখানে আমি আমার নতুন বাড়িকে আপন করে নিতে যাচ্ছিলাম। সবকিছুই ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ একদিন বাবার সেই কথাগুলো আমার মাথায় ঘুরতে লাগলো, যা ছোটবেলা থেকে আমার গভীরে গেঁথে ছিল। যেদিন তুই কোনো ছেলের নাম মুখে আনবি, সেটাই হবে তোর এই বাড়িতে শেষ দিন। এই কথাগুলো কোনো হুমকি ছিল না, এটা ছিল একটা নীতি, যা আমাদের পরিবারের নীতির সঙ্গে জড়িয়েছিল। আমার বাবা জীবনযাপনের নিয়মগুলো যেন পাথরে খোদাই করে রেখেছিলেন। তিনি কখনো নরম হতেন না, আর না কখনো আবেগে ভেসে যেতেন। তার কাছে সম্মান আর আত্মমর্যাদাই ছিল সবার ঊর্ধ্বে। এই কথাগুলো শুনে আমি প্রায়ই ভাবতাম, যদি কখনো আমার মনে কারো নাম এসেও যায়, আমি কি বলতে পারবো? আর প্রত্যেকবার একটাই উত্তর আসত, না, আমি কিছুই বলতে পারবো না। আমার সৌভাগ্য যে আমার কখনো কারো প্রতি টান জন্মায়নি। হয়তো আমার বেড়ে ওঠাই এমনভাবে হয়েছিল যে আমি স্বপ্ন দেখার চেয়ে বাস্তবতাকে বেশি গুরুত্ব দিয়েছিলাম। যখনই কোনো মেয়ের কথা উঠত যে ভালোবাসার জন্য বাবা মাকে ছেড়ে চলে গেছে, তখন আমার ভাইদের মুখ কঠিন হয়ে যেত, আর বাবার তো মুখের রঙই পাল্টে যেত। তিনি বলতেন, এমন মেয়েকে মাটিতে পুঁতে ফেলা ভালো। এমন পরিবেশে বড় হওয়া একটি মেয়ের পক্ষে মনের কথা মুখে আনা সম্ভবই ছিল না। একদিন মা আমার কাছে এলেন, তার মুখে সিরিয়াসনেস ছিল। তিনি বললেন, মা, তোর বিয়ের কথা এগিয়েছে। ছেলের নাম উমং, ছেলে ব্যবসা করে আর দেরাদুনে থাকে। ওর ৩ বোন আছে, নিজে একমাত্র ছেলে। মা আছে, বাবা নেই। আমি মাথা নিচু করে শুধু বললাম, জি মা, আপনারা যা ভালো বোঝেন। তিনি আমার মাথায় হাত রেখে বললেন, আমরা সবকিছু খতিয়ে দেখেছি মা। ছেলের সাথে মাই থাকেন। বোনদের বিয়ে হয়ে গেছে, তবে মাঝে মাঝে বাপের বাড়ি আসে। তোর জন্য শান্তির পরিবেশই হবে। আমার ভেতরে একটা হালকা দ্বিধা কাজ করছিল, কিন্তু আমি তা প্রকাশ করিনি। আমি জানতাম আমার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। বাবা প্রথমে আর্থিক অবস্থা দেখেছিলেন, তারপর ছেলের সম্মান এবং পরিবারের খ্যাতি। যখন তিনি সন্তুষ্ট হলেন, তখন বিয়ের তারিখ ঠিক হয়ে গেল। সন্ধ্যায় সব ভাইরা ড্রয়িং রুমে বসেছিল। বড় ভাইকে সবাই বলছিল যে ছেলেটির গাড়ি কেনাবেচার নিজস্ব ব্যবসা আছে, ভালোই আয় করে, দেরাদুনে 2টো প্লট আছে। একমাত্র ছেলে হওয়ায় সবকিছু তারই। ছোট ভাই এমন মজা করে বলল, তাহলে তো শ্রেয়া সত্যি সত্যি রানী হয়ে যাবে। সবাই হাসতে লাগল। আমি রান্নাঘরের দরজার থেকে এসব শুনছিলাম আর চুপচাপ চায়ের জল চুলোয় বসালাম। আমার কাছে সেই হাসিটা কেমন অদ্ভুত লাগছিল।
সবকিছু আনন্দময় মনে হলেও চোখের সামনে যেন একটা ধোঁয়াশা ছিল। মা আমাকে উমাংয়ের ছবি দেখিয়েছিলেন, লম্বা চেহারা, ফর্সা রং, সাধারণ পোশাক। আমি শুধু মাথা নেড়েছিলাম। কোনো স্বপ্ন সাজাইনি, শুধু হৃৎস্পন্দন বেড়ে গিয়েছিল। আমার কাছে সবকিছু একটা দায়িত্বের মতো ছিল, যা আমি আনন্দের সাথেই পালন করতে প্রস্তুত ছিলাম। মা জানিয়েছিলেন যে উমাংয়ের বোনেরা ওর খুব কাছের। তারা নাকি বলেছে আমাদের ভাবি আমাদের ছোট বোনের মতো হবে। এই কথা শুনে মা ভেবেছিলেন, যাক, ভালো সম্বন্ধ। বাড়ির লোকগুলোও হাসি খুশি। কিন্তু আমার বাবা একটা কথা বলেছিলেন, যা শুনে সবাই চুপ হয়ে গিয়েছিল। বাবা বলেছিলেন, ছেলে একমাত্র, সম্পদও আছে, কিন্তু বোন ৩ জন। ছেলের থেকেও বেশি বোনেরা তখন ঘরের মা হয়ে ওঠে। মেয়েদের কর্তৃত্বর ছায়া একবার পড়লে তা সর্বজে হালকা হয় না, যদি না তারা সজ্জন হয়। ছেলের জীবনটা তাদের হাতে খেলনা হয়ে যায়। বাবা কথাটা জোরে বলেননি, কিন্তু সেখানে বসে থাকা ভাইরা বুঝে দিয়েছিল যে বাবার চোখে কিছুটা সন্দেহ আছে। এরই মধ্যে পাড়ার এক আন্টি, যিনি সব কথার গোড়া খুঁজে বের করতে ওস্তাদ, আমাদের গলিতে কাউকে বলছিলেন, উমাংয়ের বোনেরা ভাবিকে শান্তিতে নিঃশ্বাস নিতে দেবে না। মা নিজেও খুব চালাক। বেচারি শ্রেয়াকে হয়তো ওখানে মানিয়ে নিতে সময় লাগবে। মা এই কথা শুনলেও গায়ে মাখেননি। তিনি বলতে লাগলেন, স্বামীর সঙ্গ থাকলে সবকিছু সহজ হয়ে যায়। আমিও এই ভাবছিলাম, যদি উমাং সত্যিই তেমন হয় যেমন সবাই বলছে, তবে আমি সব কষ্ট সহ্য করে নেব। পরের দিন বাবা আমাকে কাছে ডেকে বললেন, শ্রেয়া, আমাদের তোর ওপর পুরো ভরসা আছে, আমাদের লজ্জায় ফেলিস না। আমি তার দিকে তাকালাম, যেখানে সেই একই কঠোরতা, একই গাম্ভীর্য ছিল, কিন্তু একটা আশাও ছিল তার চোখে। আমি তার কথার উত্তর শুধু এক কথাই দিলাম, বাবা, আপনাদের সম্মানের চেয়ে বড় আমার কাছে আর কিছু নেই। আর সেই মুহূর্তটা আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, কারণ আমি জানতাম আমার জীবন এক নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে। পথটা মসৃণ হোক বা কাঁটায় ভরা, চলতে তো আমাকেই হবে। আর আমার চলার পথে সঙ্গী ছিল শুধু নীরবতা আর বাবা মায়ের কথাই মেনে নেওয়াই দিয়ে। বিয়ের প্রস্তুতি সাধারণভাবেই চলছিল, কিন্তু সবাই খুব খুশি ছিল। আমার ভাইরা তাদের বোনের বিদায় এমনভাবে দিয়েছিল যেন কোনো গরিব মানুষের হাতে তারা নিজেদের গুপ্তধন তুলে দিচ্ছে। বিয়ের অনুষ্ঠান যখন চলছিল, আমার বুক ধরফর করছিল, কিন্তু মনে একটা শান্তিও ছিল। আমার স্বামীর চোখ দুটো নত ছিল, আর তার চেহারাই ছিল আত্মবিশ্বাস। বিদায়ের সময় আমার মেজ ভাই আমার হাত ধরে আস্তে করে বলল, আমরা তোকে খুব আগলে রেখেছি শ্রেয়া, এখন তোকে নিজের জন্য নিজেকেই সামলাতে হবে। আমি চুপ করে রইলাম, শুধু বললাম, ভাইয়া, আমাকে শুধু আশীর্বাদ দিও, শুধু আশীর্বাদ। আমার স্বামীর বাড়ি আমার জন্য নতুন হলেও সব ধরনের সুযোগ সুবিধা ছিল। তার ৩ বোন আর মা ছিলেন। প্রথম দেখায় সবাই খুব ভালোবাসার সাথে আমার সঙ্গে ব্যবহার করেছিল। আমার শাশুড়ি আমার হাত ধরে বলেছিলেন, বৌমা নও, তুমি এই বাড়ির আলো। ছোট ননদ প্রগতি খুব কথা বলতো। সে আমাকে জড়িয়ে ধরে বলল, ভাবি, এখন আপনি এসে গেছেন, এই বাড়িটা এখন আপনারই হলো। সব কিছুই মনোরম লাগছিল। বিয়ের প্রথম দিকের দিনগুলোতে উমং ঠিক তেমনই ছিলেন যেমনটা বলা হয়েছিল, নরম স্বভাবের, যত্নশীল, কথায় কথায় খোঁজখবর নেওয়া। রাতে আমরা অনেকক্ষণ ধরে বসে থাকতাম, ছোট ছোট কথা, হালকা হাসি, আর আমার স্বামী বলতেন, শ্রেয়া, তুমি একদম আমার মনের মতো। কিন্তু হয়তো এই কথাগুলো বেশি দিন মনে রইল না। প্রথম মাসটা খুব আরামেই কেটে গেল। আমার শ্বশুরবাড়ির সবাই খুব খুশি আর ভালো ব্যবহার করত, কিন্তু সময়ের সাথে সাথে তাদের ব্যবহারে পরিবর্তন আসতে শুরু করল। ছোট ননদ কথায় কথায় ভোল পাল্টাতে লাগল, হাসিগুলো ঝাপসা হতে শুরু করল। একদিন আমি রান্নাঘরে চায়ের কাপ ট্রেতে সাজিয়ে ননদদের কাছে পাঠালাম। প্রগতি বলল, ভাবি, চায় দুধটা একটু কম দেন, মা এটা পছন্দ করেন না। আমি সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে বললাম, পরের বার খেয়াল রাখব। কিছুদিন পর আমার শাশুড়ির মাথায় যন্ত্রণা হচ্ছিল। আমি হলুদ দেওয়া দুধ দিলাম। প্রগতি মায়ের কানে কানে বলল, প্রথম দিন থেকে ডাক্তার ডাক্তার খেলা শুরু করে দিয়েছে। ঠিক তখনই উমং বাড়ি ফিরলে প্রগতি হেসে বলল, ভাবি আজ মাকে ওষুধ দিয়েছে, মনে হয় ডাক্তার হওয়ার শখ ছিল। আমার স্বামী হেসে বললেন, ভালোই তো, বিনামূল্যে চিকিৎসা পাওয়া যাবে। আমিও হেসে দিয়েছিলাম, কিন্তু মনে একটা কাঁটার মতো বিঁধে গেল। কিছুদিন পর বাড়িতে একটা ছোট অনুষ্ঠান ছিল। আমি নিজের হাতে রান্না করলাম, সবাই খেলো এবং প্রশংসাও করল। কিন্তু পরে প্রগতি আমার স্বামীর সামনে বলল, ভাবি, রান্নায় লবণটা একটু বেশি দিয়ে ফেলেছিল, কিন্তু আমরা অতিথিদের সামনে কিছু বলিনি।
আমার স্বামী গম্ভীর হয়ে বললেন, শ্রেয়া, একটু খেয়াল রেখো, সবাই তোমার নামে কথা বলছিল। আমি চুপ হয়ে গেলাম। আমি খেয়াল রেখেছিলাম, কিন্তু হয়তো আমার খেয়ালের চেয়ে অন্য কারো কথা বেশি প্রভাব ফেলেছিল। অন্য ননদ কাজল প্রায়ই কোনো না কোনো অজুহাতে আমার ঘরে চলে আসত। একদিন আমার আলমারির কাপড়ে আঙুল বোলাতে বোলাতে বলতে লাগলো, কি সাধারণ পোশাক আপনার, আমাদের ভাইয়ের বউ আপনি, একটু স্টাইল রাখান। আমি হেসে বললাম, আমার ভাইরা আমাকে সাধারণ থাকতে শিখিয়েছে। সে হেসে বলল, এই সরলতা আপনাকে এখানে বেশি দিন টিকিয়ে রাখতে পারবে না। আমি কিছু বলিনি। আমার স্বামী ধীরে ধীরে আমার সাথে কথা বলা কমিয়ে দিলেন। তিনি আসতেন, কিছুক্ষণ টিভি দেখতেন, আর তারপর শুতে চলে যেতেন। আমি চেষ্টা করতাম তার সাথে কথা বলার, কিছুটা সময় একসাথে কাটানোর, কিন্তু তার মনোযোগ অন্যদিকে সরে যাচ্ছিল। একদিন তিনি অফিস থেকে ফিরলে প্রগতি তাকে দরজাতেই থামিয়ে দিয়ে বলল, ভাবি, আজ মাকে আবার কাজের জন্য ডেকেছিল। যদিও মা তখন বিশ্রাম নিচ্ছিলেন। আমার স্বামী সোজা ঘরে এসে কিছুটা কঠোর স্বরে বললেন, তোমার কি কোনো সমস্যা আছে যে তুমি বারবার আমার মাকে ডাকো? আমি অবাক হয়ে বললাম, উমং, আমি শুধু একবার জলের জন্য বলেছিলাম, আর উনি নিজেই গিয়েছিলেন। তিনি চুপ করে রইলেন এবং বাইরে চলে গেলেন। সেই মুহূর্তে আমি অনুভব করলাম যে ভালোবাসা শুরুতে ছিল তা এখন সন্দেহে পরিণত হতে শুরু করেছে। উমংয়ের আচরণ এবং অন্যের কথার প্রভাবে তার মধ্যে পরিবর্তন আসছিল। তিনি প্রশ্ন করতে শুরু করেছিলেন, কৈফিয়ত চাইতে শুরু করেছিলেন, এমন সব কথা যার কোনো ভিত্তিই ছিল না। এক সন্ধ্যায় আমি যখন চা বানাচ্ছিলাম, শাশুড়ি রান্নাঘরে এসে আমাকে দেখে বলতে লাগলেন, নিজের বাড়িতে যেমন খুশি করতে, কিন্তু এখানে তেমনটা চলবে না। এখানে সব কাজ নিয়ম মেনে করতে হবে। আমি সম্মানের সাথে বললাম, জি মা, আপনি শেখালেন, আমি শিখে নেব। তিনি বললেন, শেখার সময় বিয়ের আগে থাকে, বিয়ের পর তো শুধু সহ্য করতে শেখো। সেই রাতে আমি অনেকক্ষণ জেগে রইলাম। ঘরের নিস্তব্ধতায় আমার স্বামী গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন, আর বাইরের মৃদু কথাবার্তা আমাকে অনেক কিছু বুঝিয়ে দিচ্ছিল। আর আমি প্রথমবার অনুভব করলাম যে জীবন ব্যাসা হবে না যা ছবিতে দেখা যায়। বাস্তবতা সবসময় তার আড়ালে লুকিয়ে থাকে, আর আমি হয়তো এখন সেই বাস্তবতার মুখোমুখি হতে যাচ্ছিলাম। একদিন উমাং বললেন, আজ আমার সাউথ ইন্ডিয়ান খাবার খেতে ইচ্ছে করছে, কিছু স্পেশাল বানাও। এই সপ্তাহটা খুব ক্লান্তিকর ছিল। আমি খুব খুশি হয়ে গেলাম। অনেকদিন পর তার মুখ থেকে তার জন্য কোনো আবদার শুনলাম। আমি রান্নাঘর পরিষ্কার করে তাড়াতাড়ি তার পছন্দের খাবার বানাতে লাগলাম। যত্ন করে সবকিছু বের করেছিলাম। খাবার প্রায় তৈরি, এমন সময় শাশুড়ি রান্নাঘরে এসে বললেন, কি সুন্দর গন্ধ ছড়িয়েছ, এত কিছু একা খাবার মতলব নাকি? আমি নরম স্বরে জবাব দিলাম, ওমং বলছিল ওর সাউথ ইন্ডিয়ান খেতে ইচ্ছে করছে, তাই আজ ওর পছন্দের রান্না করছি। তার কপালে যেন ভাঁজ পড়ল। তিনি বললেন, আমার ছেলের নাম নিলেই সব কথা ঠিক হয়ে যাবে, তাই না? নিজেরই খেতে ইচ্ছে করছিল, সত্যি করে বলো তো। আমি চুপ হয়ে গেলাম। কিছু বলার কোনো লাভ ছিল না। আমি যখন ঘরে চলে গেলাম, প্রগতি চুপি চুপি রান্নাঘরে ঢুকল। পরে আমার কেমন যেন অদ্ভুত লাগল যখন খাবারের গন্ধে একটা তীব্র ভাব চলে এলো। আমি খেয়াল করিনি। রাতে যখন ওমং এলেন, আমি খাবার টেবিলে সবকিছু সাজিয়ে দিলাম। তিনি বসলেন এবং খাবার মুখে দেওয়ার সাথে সাথেই তার মুখের রং পাল্টে গেল। তিনি চিৎকার করে বললেন, এটা কি বানিয়েছ? আমি ঘাবড়ে গিয়ে বললাম, কি হয়েছে? তিনি বললেন, খাবারে এত লবণ? তুমি রান্না করতে জানো না? জীবনে কখনো রান্নাঘরে পা রেখেছিলে, নাকি শুধু বসে বসে খাবার অভ্যাস? আমি সাহস করে বললাম, আমি খুব যত্ন করে রান্না করেছিলাম, আমি জানি না লবণ কিভাবে বেশি হয়ে গেল। তিনি হাতে থাকা প্লেটটি জোরে টেবিলে আছাড় মেরে বললেন, চুপ করো, কৈফিয়ত দেবে না। বন্ধুদের বউরা কত বুদ্ধিমতী, আর একটা তুমি যে লবণেরও আন্দাজ করতে পারো না। আমার চোখে জল এসে গেছিল, কিন্তু আমি তা বাইরে আসতে দিইনি। প্রথমবার তিনি আমার উপর চিৎকার করেছিলেন, কিন্তু সেই মুহূর্তে আমার মনে হলো যেন পুরো বাড়িটা আমার উপর হাসছে। প্রগতি নরম স্বরে বলল, ভাইয়া, আপনি রাগ করবেন না। ভাবি প্রথমবার বড় কিছু বানানোর চেষ্টা করেছে, ভুল হয়ে গেছে। আমি তার দিকে তাকালাম। সে লজ্জার অভিনয় মুখে সাজিয়ে বসেছিল। আমার নজর তার হাতের উপর পড়ল, যেখান থেকে আমি সাম্বারের গন্ধ পাচ্ছিলাম। হয়তো সেই কিছু করেছিল। পরদিন সকালে আমি নাস্তা বানাচ্ছিলাম, তখন শাশুড়ি মাথায় দাঁড়িয়ে থেকে বলতে শুরু করলেন, আমাদের এখানে নাস্তে পরোটা কিভাবে বানানো হয়? তোমার মতো কাঁচা থাকে, দইটাও ফেটানো হয়নি, শুধু রাখা আছে। আমি বললাম, আমি এর আগে দইতে চিনি দিতাম, হয়তো আপনার পছন্দ হয়নি। তিনি বললেন, তুমি প্রত্যেক কথাই নিজের ইচ্ছে চালাবে? তিনি রেগে গিয়ে বললেন, এই বাড়ি তোমার নয়, এখানে সেটাই চলবে যা আমরা বলবো।
দুপুরে উমং মোবাইলে একটা ক্লিপ দেখালেন। দেখো, এটা আমার সহকর্মীর স্ত্রী, কত বুদ্ধিমতী আর সপ্রতিভ, কত সুন্দরভাবে কথা বলে, প্রত্যেক পোস্টে নিজের স্বামীর প্রশংসা করে। তুমি আজ পর্যন্ত আমার জন্য কিছু বলেছ? আমি শুধু মাথা নিচু করে রইলাম। আমি কি বলতাম? ওমংয়ের পরিবর্তনশীল আচরণ বুঝতে আমার দেরি হয়নি, কিন্তু এখন পরিস্থিতি দিন দিন খারাপ হতে শুরু করেছিল। 2 মাসও পুরো হয়নি আর আমার হাতের মুঠো থেকে বাড়ির শান্তি বালির মতো ফসকেতে শুরু করেছিল। আমার 2 বিবাহিত ননদ, যারা সপ্তাহে 2 বার আসত, এখন প্রায় প্রতিদিনই তাদের ছেলেমেয়েদের নিয়ে চলে আসত। প্রথমে আমি ভেবেছিলাম হয়তো ভাই বোনের ভালোবাসা কিছুদিন পর চলে যাবে, কিন্তু এই কিছুদিন মাস পেরিয়ে যেতে লাগল। তাদের বাচ্চারা বাড়িতে এসেই আমার ঘরটাকে যুদ্ধক্ষেত্র বানিয়ে ফেলত। কেউ খেলনা ছড়িয়ে দিত, তো কেউ দুধ ফেলে দিত, কেউ বা বাথরুমে লাইট জ্বালিয়ে রেখে পালিয়ে যেত। সারা দিন একজনের পেছনে দৌড়াই, আরেকজনকে চুপ করাই, তৃতীয়জনকে খাওয়াই, আর ননদরা আরামে সোফায় বসে চায়ের অর্ডার দিত। একদিন কাজল এসে বলল, ভাবি, বড় ছেলের মোজা খুঁজে পাচ্ছি না, একটু ঘরে দেখে দিন তো। আমি বললাম, আপনার ছেলে দুপুর থেকে আমার ঘর ওলটপালট করছে, হয়তো ওখানেই কোথাও আছে। সে ব্যঙ্গের সুরে হেসে বলল, ওহো, বাচ্চারাও এখন আপনার নিয়ম মেনে চলবে নাকি? ননদের ছেলে মেয়ে সহ্য করতে শিখুন। সেদিন সন্ধ্যায় যখন সবাই বসেছিল, বড় ননদ আমার স্বামীকে বলল, ভাবির চালচলন তো একটু অন্যরকমই, আমাদের তো মনে হচ্ছে ভাইয়ার এখন আমাদের কোনো প্রয়োজনই নেই। ওমাং গম্ভীর হয়ে আমার দিকে তাকালেন। কিছু বললেন না, কিন্তু সেই নীরবতায় অনেক কিছু বলে দিলেন। পরদিন সকালে আমি নাস্তা বানাতে ব্যস্ত ছিলাম, তখন শাশুড়ি ডাক দিলেন, শ্রেয়া, অতিথি এসেছে, চা আর বিস্কুট নিয়ে আয়। আমি তাড়াতাড়ি ট্রেতে সবকিছু সাজিয়ে নিয়ে গেলাম। আমি রাখতেই ননদের ছেলে ট্রেতে হাত মেরে চলে গেল। চায়ের কাপ কার্পেটের ওপর পড়ে গেল। আমার শাশুড়ি রেগে গিয়ে বললেন, শুধু এটাই দেখা বাকি ছিল, অতিথিদের সামনে বেইজ্জত করিয়ে দিলি। আমি বললাম, মা, ও তো বাচ্চা, চুপ কর, প্রত্যেক কথার অজুহাত দিবি না। কিছুক্ষণ পর সবচেয়ে বড় ননদ সবিতা তার বাচ্চাদের স্কুলের পোশাক ধুতে বলল। আমি নরম স্বরে বললাম, আজ আমি বাড়ির সব কাপড় ধুয়ে ফেলেছি, কাল ধুয়ে দেব। সে চিচিয়ে বলল, ভাবি হয়ে এসেছ নাকি কাজের লোক? এসব তো তোমারই দায়িত্ব। ওমং ঘরে এলে সবিতা সঙ্গে সঙ্গে অভিযোগ করল, ভাবি তো আমাদের একদিনও সহ্য করতে পারে না, কাপড় ধুতেও মানা করে দিচ্ছে। ওমং আমাকে দেখে বললেন, তুমি এসব করেছ? আমি বললাম, আমি মানা করিনি, শুধু কাল ধুয়ে দেওয়ার কথা বলেছিলাম। তিনি বললেন, তুমি প্রত্যেকবার কোনো না কোনো অজুহাতে নিজের দায়িত্ব থেকে পালিয়ে যাও। একদিন বাচ্চারা আমার মেকআপের বাক্স খুলে ফেলেছিল, লিপস্টিক ভেঙে গিয়েছিল, বেস ছড়িয়ে গিয়েছিল। আমি শুধু বললাম, এই জিনিসগুলো খুব দামি, বাচ্চাদের একটু সামলে রাখবেন। কাজল কথাটা ধরে নিয়ে বলল, বাচ্চাদের কী দোষ? আসল কথা হলো, ভাবি আমাদের আশাতে বিরক্ত হয়। সেদিন রাতে আমার স্বামী কঠোর ভাষায় বললেন, যদি তোমার আমার বোনদের নিয়ে সমস্যা থাকে, তাহলে পরিষ্কার বলে দিচ্ছি, এই ছোট ছোট অভিযোগগুলো তোমাকে আরও ছোট করে দিচ্ছে। আমার কাছে কোনো শব্দ ছিল না, শুধু বলতে ইচ্ছে করছিল, ছোট তো আমি কবেই হয়ে গেছি, এই বাড়িতে বড় তো কাউকে তুমি থাকতে দাওনি। শাশুড়ি আর ননদেরা প্রায় রাতে বসে চা খেত আর হাসতে হাসতে কথা বলতো। একদিন আমি শুনলাম, কাল দেখিস, ওমাংকে বলবো শ্রেয়াকে চাদর ধুতে বলতে, তোর বউ কাজের অজুহাতে পালিয়ে বাঁচে, কিন্তু আমরা তো জানি। সবিতা হেসে বলল, ভাই তো আমাদের কথাতেই বিশ্বাস করে, যা বলবো তাই মানবে। প্রগতি আস্তে করে বলল, শুধু আরেকবার ওকে অপমান করলেই ও নিজেই শ্বশুরবাড়িকে খারাপ বলতে শুরু করবে, তখন দেখব উমাং কি সিদ্ধান্ত নেয়। আমি সব কিছু শুনে ভাবলাম আমার স্বামীকে এসব বলে দিই, কিন্তু আমি জানতাম তিনি বিশ্বাস করবেন না। একদিন বাচ্চারা ফুলদানি ভেঙে দিল, আমি ঝাড়ু দিয়ে কাঁচগুলো সরাতে লাগলাম। শাশুড়ি বললেন, তোমার এত তাড়া কিসের? পরিষ্কার করো, কিন্তু বাচ্চাদের দিকেও নজর রাখো, কাঁচ লেগে পা কেটে গেলে তার জন্য তুমিই দায়ী থাকবে। আমি ফিরে তাকালাম না, শুধু ঝাড়ু দিতে থাকলাম, আর মনে আরও একটা ক্ষত লেখা হয়ে গেল। উমাং এখন আর শুধু স্বামী ছিলেন না, তিনি একজন বিচারক হয়ে গিয়েছিলেন। প্রত্যেক কথায় রায় শুনিয়ে দিতেন, কিছু না শুনে, না বুঝে। আর আমার প্রতিদিনের পরিশ্রম, প্রত্যেক সেবা শুধু একটা খোঁটা হয়ে আমার কাছে ফিরে আসত। আমার জীবন এখন সেবা থেকে অপমানের সপরে পরিণত হয়েছিল। আর আমি শুধু ভাবতে থাকতাম, আসলে আমি কোথায় ভুল করলাম। সকালের সময় ছিল,
বাড়ির সবাই জেগে উঠেছিল। প্রগতি তার বোনদের বাচ্চাদের জন্য পরোটা বানাতে বলে দিয়েছিল, আর শাশুড়ি আগেই মন্দিরে গিয়ে পুজোয় বসে পড়েছিলেন। আমি রান্নাঘরে দাঁড়িয়েছিলাম, হাত চলছিল, কিন্তু মন অন্য কোথাও ঘুরছিল। যেদিন থেকে আমার ওপর এই অত্যাচারের পালা শুরু হয়েছিল, সেদিন থেকে এমন একটা মুহূর্ত কাটেনি যখন আমি মন থেকে প্রার্থনা করিনি যে হয়তো আজকের দিনটা অন্যরকম হবে। কিন্তু প্রত্যেকটা দিন আগের দিনের চেয়েও কঠিন হয়ে উঠছিল। গত সপ্তাহে যখন ননদের ছোট ছেলের জন্মদিন ছিল, কাজল নিজেই ঘোষণা করে দিয়েছিল, ভাবি, সব প্রস্তুতি আপনিই করবেন, আমরা তো অতিথি হয়ে এসেছি। আমি ক্লান্ত স্বরে বলেছিলাম, ঠিক আছে, আপনি বলে দেবেন কি কি করতে হবে। কাজল হেসে বলেছিল, আপনাকেও তো শিখতে হবে আমাদের বাচ্চাদের সাথে মেশার উপায়। আমি অনেক রকমের পদ রান্না করেছিলাম, আর সব কাজ একা করেছিলাম। উমাং কেকের প্রথম টুকরোটা তার ভাগ্নেকে দিলেন, তারপর সব অতিথিদের সাথে বসে ছবি তুললেন। আমার দিকে তিনি ফিরেও তাকালেন না। সন্ধ্যায় যখন সব অতিথি চলে গেল, রান্নাঘরের যুদ্ধক্ষেত্রটা আমার হাতে তুলে দেওয়া হলো। প্রগতি এসে বাসনের দিকে ইশারা করে বলল, এগুলো তো আপনিই সামলাবেন, তাই না? আপনি তো বাড়ির বউ। আমি মাথা নাড়লাম। সেই রাতে ঘরে বসে নিজের হাতের দিকে তাকিয়ে রইলাম। হাত দুটো ক্লান্ত ছিল, মনটা নিভে গিয়েছিল, আর মনে পড়ছিল সেই কথাগুলো যা বাবা বিদায়ের সময় বলেছিলেন। আমার কানে অনবরত বাজছিল, যে বাড়িতে যাচ্ছিস সেখান থেকে যেন তোর লাশই বের হয়। এটা শুধু শব্দ ছিল না, আমার জন্য এটা ছিল এমন এক দেয়াল যার ওপারে কাউকে আওয়াজ দেওয়াও অপরাধ ছিল। তাই না কখনো মাকে বলেছি, না ভাইদের। প্রত্যেকবার যখন মন চাইত ফোন তুলে ভাইয়াকে সব বলে দিই, তখন একটাই কথা মাথায় আসত, ওরা কি সহ্য করতে পারবে? আমি কি ওদের সম্মানের মাথা নিচু করে দিতে পারব? আর এভাবেই আমি চুপ করে রইলাম। একদিন সন্ধ্যায় ওমাং বাড়ি ফিরলেন। রোজকার মতো প্রগতি রান্নাঘরের বাইরেই তাকে থামিয়ে অভিযোগ করল, ভাবি, আজ মাকে দুপুরের খাবার সময় দেয়নি, উনি 2 ঘণ্টা ধরে অভুক্ত বসেছিলেন। ওমাংয়ের মুখ কঠিন হয়ে গেল। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, এটা কি সত্যি? আমি বললাম, মা ঘুমোচ্ছিলেন, তাই আমি তাকে জাগানো ঠিক মনে করিনি। তিনি জাগার সাথে সাথেই আমি তাকে খাবার দিয়ে দিয়েছিলাম। আমার স্বামী রেগে গিয়ে বললেন, তোমাকে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কে দিয়েছে যে তুমি নিজের ইচ্ছে মতো বাড়ি চালাবে? আমি কিছু না বলে চুপ করে রইলাম। সেই রাতে সবাই মিলে ডাইনিং টেবিলে বসেছিল, আর আমি গরমে রান্না করছিলাম। খাবারে লবণ একটু কম হয়েছিল। আমার স্বামী প্রথম লোকমা মুখে দিয়ে এই চামচ রেখে দিলেন আর বললেন, তোমার দ্বারা এটাও হয় না, রোজ একটা নতুন নাটক লেগে থাকে। আমার মা তোমাকে সারাদিন সহ্য করেন, আর তুমি শুধু ভুলই করে থাকো। সবিতা বলতে লাগল, ও শ্বশুরবাড়িতে থাকতেই শেখেনি। উমাং, তুমি শুধু সহ্যই করে যাচ্ছ। উমাংয়ের মুখ বিরক্তিতে ভরে গিয়েছিল। তিনি বললেন, এখন আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। তিনি বিড়বিড় করতে করতে উঠে চলে গেলেন। আমি সবার মাঝে মাথা নিচু করে বসে রইলাম। শেষ লোকমাটা হাতে নিয়ে মাটির দিকে তাকিয়ে রইলাম। সবাই খাওয়া শেষ করে বাসন তুলে নিল, কিন্তু আমার মনে একটা ভাঙচুর শুরু হয়ে গিয়েছিল। ঘরে গিয়ে বিছানায় বসলাম। চোখ থেকে জল গড়িয়ে পড়ার উপক্রম হয়েছিল, কিন্তু এখন কান্না করাটাও দুর্বলতার পরিচয় বলে মনে হতে লাগল। প্রতিদিন একই দৃষ্টি, একই বকাঝকা, আর একই অভিযোগ। নতুন কিছু হতো না, শুধু সত্যিটাকে আরও বেশি করে লুকাতে হতো। মাঝে মাঝে আমি আলমারি খুলতাম, 2-3টে শাড়ি বের করতাম যেগুলো ভাইয়েরা বিয়েতে মন থেকে পছন্দ করে দিয়েছিল। সেগুলোকে ছুতেই সবার মুখ চোখের সামনে ভেসে উঠত। নবীন ভাইয়ের হাসি, অমন ভাইয়ের দুষ্টুমি, আর বাবার কঠোর দৃষ্টি। কিন্তু এসব এখন শুধু স্মৃতি ছিল। বাস্তবে এখন শুধু হুকুম চলত, আওয়াজ উঠত, আর আমি শুধু মাথা নত করতাম। একদিন প্রগতি ঝাড়ু হাতে ধরিয়ে দিয়ে বলল, উঠোনটা পরিষ্কার করে দাও, বাচ্চারা খেলছে। আমি বললাম, আমি এখন খাওয়ার বাসন ধুচ্ছি। সে বলল, আগে পরিষ্কার করো, বাসন পরে ধোবে, তোমার কাজ সব কিছু সামলানো। আমি ঝাড়ুটা তুললাম। ঝুঁকতেই কোমরে একটা টান অনুভব করলাম। সেই সময় চোখে জল এসে গিয়েছিল ব্যথার তীব্রতায় নয়, বরং এই ভেবে যে আমার শরীরের সাথে সাথে আমার আত্মাও ক্লান্ত হয়ে পড়েছে। আর সেই দিন আমি প্রথমবার সত্যি সত্যি ভেতর থেকে কেঁপে উঠেছিলাম। কোনো কথায় তর্ক করিনি, কোনো সাফাই দিইনি, শুধু নিজেকে প্রশ্ন করলাম, আসলে আমি কতদিন চুপ করে থাকব?
কিন্তু এই প্রশ্নের উত্তর আমি পাইনি, কারণ এখন পর্যন্ত আমি শুধু সেটাই করছিলাম যেটা বাবার একটা কথা শিখিয়েছিল, সাবার, অর্থাৎ ধৈর্য। আর এই ধৈর্য এখন একটা পরীক্ষায় পরিণত হয়েছিল, যেখানে সফলতার অর্থ ছিল শুধু নীরবতা। সকালের আবহাওয়াটা কেমন যেন বিষণ্ণ ছিল, হয়তো আমার শরীর খারাপ থাকার কারণে। গত কয়েকদিন ধরে আমার বমি আর দুর্বলতার মতো সমস্যা হচ্ছিল। প্রথমে ভেবেছিলাম সাধারণ ক্লান্তির কারণে এমন হচ্ছে, হয়তো একটানা কাজ করার ফলে শরীরটা ক্লান্ত হয়ে পড়েছে। কিন্তু যখন নাস্তা দেখে গা গোলাতে লাগল আর আওয়াজ শুনে মাথা ঘুরে গেল, তখন মনে একটা আশঙ্কা জন্মল। আমি কাউকে এই ব্যাপারে কিছু বলিনি। ঘরে একা বসে নিজেকে সামলালাম। ভাবলাম ডাক্তারের কাছে যাওয়া উচিত, কিন্তু অনুমতি ছাড়া বের হওয়াও সম্ভব ছিল না। সেই সন্ধ্যায় ওমং কাজ থেকে ফিরিয়েন, তখন তাকে রোজকারের চেয়ে একটু কম রাগী মনে হলো। হয়তো তার দিনটা ভালো কেটেছিল। আমি সাহস করে বললাম, ওমং, কয়েকদিন ধরে আমার শরীরটা কেমন যেন অদ্ভুত লাগছে। বুক ধড়ফড় করে, খিদে লাগে না, দুর্বলতা অনুভব করছি। ওমং মোবাইলের দিকে তাকিয়েই বললেন, ডাক্তার দেখিয়ে নাও। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, যদি তোমার সত্যিই কিছু মনে হয় তাহলে কাল আমি সময় বের করে নেব। পরের দিন আমরা হাসপাতালে গেলাম। অপেক্ষার মুহূর্তগুলো খুব কঠিন ছিল। আমার আঙুলগুলো বারবার শাড়ির আঁচল মুচড়াচ্ছিল। মনে একটা অদ্ভুত অস্থিরতা ছিল। যখন ডাক্তার আল্ট্রাসাউন্ডে এরপর দেখে বললেন, অভিনন্দন, আপনি মা হতে চলেছেন, তখন আমার মনে হলো যেন কেউ বহু বছরের পুরনো ক্ষতে মলম লাগিয়ে দিয়েছে। আমার স্বামীর মুখটা প্রথমবার নরম হল। তিনি আমার দিকে তাকিয়ে শুধু বললেন, সত্যি? তারপর হেসে দিলেন। সেই হাসিটা আমার জন্য নতুন ছিল না, বরং বহুদিনের ভুলে যাওয়া ছিল, যে আমি প্রথমবার দেখলাম। বাড়ি ফেরার পথে উমং চুপচাপ ছিলেন, কিন্তু গাড়ির গতি ধীর ছিল। হয়তো তার ভেতরে কিছু বদলাচ্ছিল। দরজা খুলতেই প্রগতি সামনে এসে বলল, কি হয়েছে, সব ঠিক তো? উমং সাধারণভাবে জবাব দিলেন, শ্রেয়া মা হতে চলেছে। প্রগতির মুখের হাসিটা সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল। সে বলল, ও আচ্ছা। আমি ভেতরে চলে এলাম, আর প্রথমবার মনে এই অনুভূতি হলো যে হয়তো ভাগ্য আমার কথা শুনেছে। রাতে খাবার সময় উমং আমাকে জিজ্ঞেস করলেন, কিছু বিশেষ খেতে ইচ্ছে করছে? কারণ এখন তোমাকে নিজের খেয়াল রাখতে হবে। আমি না সূচক মাথা নাড়লাম। এখনও তেমন কিছু না, শুধু খুব ঘুম পায়। পরদিন আমার শাশুড়ি চা বানানোর সময় বললেন, অনেক আরাম করে নিলে, সকাল থেকে বিছানায় পড়ে আছো। আমি বললাম, ডাক্তার বেড রেস্ট নিতে বলেছেন। কাজলের কানে কথাটা যেতেই সে হেসে বলল, তোমার কি কোনো অদ্ভুত বাচ্চা হবে নাকি? আমিও তো বাচ্চা পেটে নিয়ে সব কাজ করতে করতে জন্ম দিয়েছি। উমং ঘরে এসে আমাকে বাসন মাজতে দেখে সঙ্গে সঙ্গে এগিয়ে এলেন। বললেন, শ্রেয়া, তোমাকে বাসন করতে বারণ করেছিলাম না? তোমার বেড রেস্ট নেওয়া উচিত। বেড রেস্ট মানে শুধু ঘুমানো বা আরাম করা। যদি কিছু হয়ে যায় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমার শাশুড়ি দরজার পাশে দাঁড়িয়েছিলেন। তিনি কিছু বললেন না। প্রগতি আস্তে করে বলল, আমরা তো আছি, আমরা কাজ করে নেব ভাবি। আমি চোখ তুলে ওকে দেখলাম, কিন্তু প্রগতির চোখে খুশির বদলে অন্য কিছু ছিল, যেন সে কোনো হিসেব কষছে। এক সন্ধ্যায় সবিতার ছেলে খুব হট্টগোল শুরু করল। আমি ঘরে বিশ্রাম নিচ্ছিলাম। বাইরে বেরোতেই সব দোষ আমার ঘাড়ে এসে পড়ল। কাজল চেঁচিয়ে বলল, তোমার তো শুধু ঘুমানো, বাচ্চারা তো দেওয়ালে চড়ে বসবে, তাতেও তোমার কিছু যায় আসে না। আমি নরমভাবে জবাব দিলাম, আমি বিশ্রাম নিচ্ছিলাম, তাই বুঝতে পারিনি। উমর আমার ছনে ঘরে এলেন। কাজলকে বললেন, তোমার কি সমস্যা? তোমরা এখানে অতিথি, সারাক্ষণ কান্নাকাটি জুড়ে রাখো। আমার স্ত্রী অসুস্থ, ওর খেয়াল রাখা তোমাদের দায়িত্ব না, শুধু সারাক্ষণ হট্টগোল করতেই থাকো। কাজল কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। শাশুড়ি পরিস্থিতি সামলাতে গিয়ে বললেন, বাবা, রাগ করিস না, ঘরের ব্যাপার। উমং বললেন, ঘরের মতো ব্যবহার করো। শ্রেয়া হাসপাতালে রুগী নয়, কিন্তু ওর শান্তির প্রয়োজন আছে। আমার স্বামীর আচরণ আমার কাছে বদলাতে শুরু করেছে বলে মনে হচ্ছিল, যেন তিনি প্রথমবার আমার কষ্টটা দেখতে পাচ্ছেন। একদিন তিনি ফল নিয়ে বাড়ি এলেন আর বললেন, এটা তোমার জন্য স্পেশাল, রোজ কিছু না কিছু নিজের স্বাস্থ্যের জন্য অবশ্যই খেও। আমি মুচকারা বললাম, আপনার মনে ছিল? তিনি উত্তর দিলেন, এখন আর ভুলার সময় নেই। আমি ভেতরে ভেতরে একটা ছোট্ট প্রদীপ জ্বলতে অনুভব করলাম। বহু বছর পর মনে হচ্ছিল হয়তো আমার সংসারটা সত্যি সত্যি এবার গুছিয়ে উঠবে। আমি রাতে প্রার্থনা করে ঈশ্বরের কাছে বললাম, এই যে আশার প্রদীপ তুমি জ্বালিয়েছ,
তাকে নিভতে দিও না। আর মনে প্রথমবার অনুভব হলো হয়তো আমার প্রার্থনা এবার শোনা হয়েছে। উমঙ্গের আচরণ সেই দিনগুলোতে বদলে গিয়েছিল। তার চোখে যে রুক্ষতা থাকত সেখানে এখন অন্য কিছু ছিল। অফিস থেকে বাড়ি ফিরে জিজ্ঞেস করতেন, তুমি দুপুরে কি খেয়েছ? ওষুধ নিয়েছ নাকি ভুলে গেছ? তারপর নিজেই ওষুধ এনে রাখতেন। তার এই ছোট্ট পরিবর্তন আমার নীরব পৃথিবীতে কিছুটা আলো ফেলেছিল, কিন্তু সেই আলো হয়তো এই বাড়ির বাকিদের চোখে সহ্য হচ্ছিল না। যখন উমং সবাইকে জানালেন যে আমি মা হতে চলেছি, ঘরে যেন একটা নীরবতা ছেয়ে গেল। কাজল শুধু ওহ আচ্ছা বলেছিল, আর সবিতা কথাটা এড়িয়ে গিয়ে বাচ্চাদের ঝগড়ার দিকে মন দিল। আমার শাশুড়ি ছাদের দিকে তাকিয়ে বললেন, সময়টাই এমন, আজকাল তো ছোটখাটো কাজও অসুস্থতা হয়ে দাঁড়ায়। আমি চুপচাপ সবার মুখ দেখে নিলাম। কোথাও কোনো খুশির প্রকাশ ছিল না, কোনো আশীর্বাদ ছিল না, কোনো নরম মনোভাব ছিল না। আমি ঘরে এসে বসলাম, মনে এক শূন্যতা নিয়ে। আমার স্বামী পরের দিন বললেন, এখন তোমাকে কোনো কাজ করতে হবে না, প্রগতি আর মা আছে, সব কিছু দেখে নেবে, তুমি শুধু আরাম করো, আর বাচ্চা আমার দায়িত্ব। আমি মাথা নাড়ালাম, কিন্তু এই কথাটা যেন সবার কাছে অসহ্য মনে হলো। প্রগতি পরদিন সকালে নাস্তার সময় বলল, ভাবিকে শুধু আরাম করতে হবে, আমরা সবাই তো কাজের লোক হয়ে গেছি। তখনই কাজলও তার মায়ের দিকে তাকিয়ে বলল, যদি আমরাও এমন সময় মা হতাম তাহলে আমাদেরও রাজকুমারীর মতো আরাম মিলত। শাশুড়ি চায়ের কাপ রাখতে রাখতে বললেন, আগের দিনের মেয়েরা শক্তিশালী ছিল, এখনকার মেয়েরা তো সামান্য কথাতেই বিছানা ধরে নেয়। আমি তাদের কথা শুনে কিছু না বলে শুরু জল খেলাম আর রান্নাঘরের দিকে চলে গেলাম। রান্নাঘরে সেখানে এসে বলল, কি করতে যাচ্ছ? আমি বললাম, বাসনগুলো ধুয়ে নেব, কাজ ছড়িয়ে আছে। সে বলল, যখন তোমার স্বামী সৎ কাজ করতে বারণ করেছেন তখন কেন কাজে হাত লাগাচ্ছ? সে কথা বলছিল ঠিকই, কিন্তু তার কথায় চিন্তার চেয়ে খোঁটা বেশি ছিল। আমি হালকা স্বরে বললাম, বাস এক দুটো কাজ আছে, করে নেব। দুপুরে কাপড় ধুতে লাগলে উমং এসে গেলেন। আমাকে কাজ করতে দেখেই তিনি এগিয়ে এসে বললেন, তোমাকে কাজ করতে বারণ করেছিলাম না? তোমাকে শুধু আরাম করতে হবে, আমি সবাইকে বলে দিয়েছি। যদি কিছু হয় আমি কাউকে ক্ষমা করব না। আমি বললাম, প্রগতির পায়ে মোচ লেগেছে, ও বিছানায় আছে, আর কেউ কাজ করছে না। আমার স্বামীর মুখটা কঠিন হয়ে গেল। তিনি বললেন, এসব পরে দেখা যাবে, তুমি এখন ভেতরে যাও। সেদিন রাতে কাজল জিদ ধরল যে আমি ওর পা টিপে দিই। আমি চুপচাপ ওর পাশে বসলাম। হাত রাখতেই সে বলল, জোরে টেপো, এভাবে নয়। আমি আস্তে করে চাপ দিলাম। সে বলল, পুরো জোর দিয়ে টেপো। সে রাগ করতে লাগল। আমি আরেকটু জোরে চাপ দিলাম, কিন্তু তখনই হঠাৎ সে তার পা দিয়ে আমার পেটে সজোরে লাথি মারল। আমি সঙ্গে সঙ্গে নিচে বসে পড়লাম। ব্যথার তীব্রতায় আমার চোখ বন্ধ হয়ে গেল। কাজল রাগ করে বলতে লাগল, তুই কি ভেবেছিস? বাচ্চা জন্ম দিয়ে ভাইয়াকে নিজের কবজায় করে নিবি? আমি এমনটা হতে দেব না। আমি ব্যথায় কাতরাতে কাতরাতে অনেক কষ্টে বললাম, তুমি এমন কেন করলে? সে বলল, কারণ আমি তোকে কখনো বিশ্বাস করিনি। সে বিড়বিড় করছিল, আর পরের মুহূর্তেই আমি মাটিতে পড়ে গেলাম। সব কিছু ঝাপসা হয়ে যেতে লাগল, শুধু আওয়াজ বাকি ছিল। কেউ বলছিল, কি হয়েছে? কেউ দৌড়াচ্ছিল। যখন আমার জ্ঞান ফিরল, আমি হাসপাতালের ঘরে ছিলাম। নার্স চোখ খুলতেই বললেন, খুব দুঃখিত, আপনার বাচ্চাটাকে বাঁচানো যায়নি। আমার চোখ থেকে জল বেরোল না, হয়তো ভেতরে সব কিছু শুকিয়ে গিয়েছিল। উমং সামনে দাঁড়িয়েছিলেন, তার চোখ দুটো লাল এবং রাগে ভরা ছিল। কিছু না বলে তিনি বাইরে বেরিয়ে গেলেন। আমি বিছানায় পড়ে রইলাম, মনে শুধু একটাই কথা বললাম, আমার কোল খালি করে দেওয়া হয়েছে, আর যার কোল খালি হয়ে যায় সে অনেক কিছু বুঝতে পারে। আমি সবার সামনে বলে দিয়েছিলাম যে কাজল আমার সাথে কি করেছে, কিন্তু সে চিৎকার করে বলতে লাগলো, আমি তো ভাবিকে নিজের বোনের মতো ভেবেছিলাম, কিন্তু ভাবি তো আমাকে খুনি বানাচ্ছে। উমং উঠে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে বললেন, তার কথায় রাগ ছিল। তিনি বললেন, তুমি জানো আমি তোমার ওপর কতখানি ভরসা করতাম, কিন্তু আজ সব কিছু বদলে গেল। তোমাকে বারণ করেছিলাম না যে আরাম করো, কোনো কাজ করো না? তাহলে কেন করছিলে? কেন নিজেকে বিপদে ফেলছিলে? আমি আস্তে করে বললাম, কারণ এই বাড়িতে আমাকে কেউ আরাম করতে দেয় না। উমং জোরে চিৎকার করে বললেন, তুমি জেদ করে সব কিছু বরবাদ করে দিয়েছ। আমি বললাম, আমি কিছু বরবাদ করিনি, বরং আমাকে বরবাদ করা হয়েছে। উমং রেগে গিয়ে বললেন, তোমার জেদ, তোমার ভুল, আর এখন মিথ্যে অভিযোগ, এই সব কিছু অসহ্য। তিনি বললেন, আমি তোমাকে
এইটুকু বলে তিনি থেমে গেলেন আর ঘর থেকে বেরিয়ে যেতে লাগলেন। আমি ছুটে তার সামনে এসে দাঁড়ালাম। বললাম, ওমাং, শুধু 5টা মিনিট দাও, ঈশ্বরের দোহাই আমার কথাটা শোনো। ওমাং দাঁত কিরমির করে বললেন, 5 মিনিট? ঠিক আছে, 5 মিনিট নাও, কিন্তু যদি তুমি নিজেকে সত্যি প্রমাণ করতে না পারো তাহলে বুঝে নিও আমাদের সম্পর্ক আজকেই শেষ হয়ে যাবে। আমি ভেতরে ঘরে এলাম, দরজা বন্ধ করে ঈশ্বরের কাছে হাত জোড় করে প্রার্থনা করতে লাগলাম। আমার শরীরে এতটুকুও শক্তি ছিল না, কিন্তু মনে একটা ঝড় উঠেছিল। আমি বললাম, হে ঈশ্বর, তুমি তো সবই জানো। আমি সবসময় সত্যি বলেছি, সবসময় তোমার ইচ্ছাকে মেনে নিয়েছি। আজ আমার ওপর মিথ্যে দোষ দেওয়া হয়েছে, তাই বিচার তোমাকেই পড়তে হবে। দয়া করে আমার বিচার করো, আমাকে আমার অধিকার ফিরিয়ে দাও। আমি এখন পর্যন্ত চুপচাপ সবকিছু সহ্য করেছি, কিন্তু আজ আমার প্রার্থনা শোনো। আমার চোখ থেকে জল গড়াচ্ছিল, হাত কাঁপছিল, আর মন শুধু চাইছিল যে ঈশ্বর নিজেই আমার সত্যের বিচার করবেন। আমি দরজা খুলতেই বাইরে একটা নিস্তব্ধতা দেখলাম। কাজল ঘরে ছিল না, ওমাং বাইরে পায়চারা করছিলেন। ঠিক সেই মুহূর্তে ফোন বেজে উঠল। কাজলের স্বামী ফোন করেছিল, যার আওয়াজ এত জোরে ছিল যে আমিও শুনতে পাচ্ছিলাম। সে বলল, ওমাং, তোমার বোন আমার মায়ের সেবা কখনো করেনি। আজ আমি বাইরে থেকে ফিরে এসে দেখি মা একা অসুস্থ হয়ে পড়ে আছেন, আর কাজল তোমার বাড়িতে বসে আছে। আমি তোমার বোনকে ডিভোর্সের কাগজ পাঠিয়ে দিয়েছি। বাচ্চাদের আমি আমার সাথে নিয়ে যাচ্ছি। তোমার বোন একজন মা, একজন স্ত্রী আর একজন বৌমা হবার দায়িত্ব কখনো পালন করেনি। উমাংয়ের মুখের রং উড়ে গেল। ফোনটা বন্ধ হতেই কাজল কাঁদতে কাঁদতে ভেতরে ঢুকল। তার পোশাক এলোমেলো, চেহারায় মেকআপের লেশমাত্র নেই। সে বলল, ভাইয়া, আমার স্বামী আমাকে ছেড়ে দিয়েছে, বাচ্চাদেরও সাথে নিয়ে গেছে। আমি এখন কোথায় যাব? ওমং চুপচাপ দাঁড়িয়ে রইল। কাজল এগিয়ে এসে আমার পায়ে পড়ে বলল, শ্রেয়া, আমাকে মাফ করে দাও। আমি তোমার বাচ্চাকে কেড়ে নিয়েছি। আজ আমার সবকিছু আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। ঈশ্বর আমার কাজের শাস্তি আমাকে এই দুনিয়াতেই দিয়ে দিলেন। আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি, আমাকে মাফ করে দাও। এই কথা শুনে আমার স্বামী যেন পাথর হয়ে গেলেন। তিনি শুধু তার বোনের দিকে তাকিয়ে রইলেন, তারপর আমার দিকে ফিরলেন, চোখ দুটো নামানো এবং কিছু না বলে বসে পড়লেন। আর আমার সেই 5 মিনিট, যেখানে ছিল শুধু সত্যি আর প্রার্থনা, সব কিছু বদলে দিয়েছিল। উঠোনে গভীর নীরবতা নেমে এসেছিল। ওমং সোফার এক কোণে চুপচাপ বসেছিলেন, আর কাজল মাটিতে বসে অঝরে কাঁদছিল। তার কান্না থামার নাম নিচ্ছিল না। এবারের কান্নাটা শুধু দুঃখের ছিল না, অনুতাপেরও ছিল। কিছুক্ষণ আগেই যে মুখটা আমাকে মিথ্যে প্রমাণ করার চেষ্টা করছিল, এখন তার নিজের সত্যের ভারে নুয়ে পড়ছিল। সে বলল, ভাইয়া, আমি সত্যি খুব ভুল করেছি, আমি মানছি। তার কথায় ছিল আফসোস আর লজ্জা। আমার স্বামী আস্তে করে বললেন, তুমি জানো তুমি কি করেছ? তুমি আমার বাচ্চাকে মেরেছ, আমার স্ত্রীর ওপর দোষ চাপিয়েছ, আর এখন যখন তোমার সবকিছু কেড়ে নেওয়া হয়েছে তখন তোমার সত্যি কথা মনে পড়ছে? কাজল হাত জোর করতে লাগল। সে বলল, ভাইয়া, আমি কখনো ভাবিনি এর ফল এমন হবে। শুধু একটা জেদ ছিল, একটা রাগ ছিল। আমার শাশুড়ি, সবিতা আর প্রগতিও সেখানে ছিল। তাদের দুজনকেও লজ্জিত মনে হচ্ছিল। আমার স্বামী উঠে ঘরের মধ্যে পায়চারি করতে করতে দেওয়ালে লাগানো ফ্যামিলি ফটোটার দিকে তাকালেন। সেখানে কাজর বাচ্চাদের সাথে হাসছিল, আর আমি একপাশে দাঁড়িয়েছিলাম শুধু ছবিটা সম্পূর্ণ করার জন্য। উমং বললেন, তুমি তোমার স্বামী, তোমার শাশুড়ির সেবা আর তোমার বাচ্চাদের সব কিছু ছেড়ে দিয়েছ, শুধু এই জেদের বসে যে আমি আমার স্ত্রীর ওপর ভরসা করব না। আমার স্বামীর কথায় ক্লান্তি ঝরে পড়ছিল। কাজল বলল, বাচ্চাটা ও তোমাদের দুজনের মধ্যে ভালোবাসা বাড়িয়ে দিত, আর সেটা না আমি চাইতাম, না মা চাইতো, আর না বাকি বোনেরা চাইতো। আমরা কেউই চাইতাম না যে তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা গড়ে উঠুক। আমাদের মধ্যে কেউই এটা সহ্য করতে পারত না। আমি ভুল করেছি ভাইয়া। আমার স্বামী তার কথা থামিয়ে দিয়ে বললেন, এটা ভুল ছিল না, এটা ছিল একটা বড় অপরাধ। আমি তোমাদের কাউকে কখনো ক্ষমা করব না। সবিতা দরজায় দাঁড়িয়ে সবকিছু শুনছিল। হয়তো তারও কিছু বলার সাহস ছিল না। আমার শাশুড়ি ভেতর থেকে বেরিয়ে এলেন, কিন্তু তিনিও অস্থির ছিলেন। তার মুখে পরিষ্কার লেখা ছিল যে পরিস্থিতি তার হাতের বাইরে চলে গেছে। আমার স্বামী আমার দিকে ফিরে তাকালেন। আমি ঘরের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে সবকিছু শুনছিলাম। আমার দৃষ্টি আমার স্বামীর মুখের উপর ছিল, কিন্তু ভেতরে অনেক কিছু ভেঙে গিয়েছিল। সত্যিটা প্রমাণ হওয়ায় শান্তি পেয়েছিলাম, কিন্তু সেই ক্ষতগুলো এখনও তাজা ছিল, যার ওষুধ শুধু সময়ই দিতে পারে। শ্রেয়া, আমার স্বামী প্রথমবার আমার নামটা এমনভাবে ডাকলেন যেন তিনি নিজেকেই ক্ষমা করতে চাইছেন। তিনি বললেন, আমি জানি না তোমাকে কি বলবো। আমি মাথা নিচু করে বললাম, আমি কিছু শুনতে চাই না। উমং,
আমি সবকিছু আমার ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছিলাম, তিনি বিচার করেছেন। উমং আস্তে করে বললেন, কাজলকে আমি এই বাড়িতে আর রাখতে পারবো না। কাজল এটা শুনেই আমার স্বামীর পায়ে পড়ে গেল। সে বলল, না ভাই, এমন বলো না, আমি কোথায় যাব? আমার কাছে আর কোনো জায়গা নেই। ওমাং তাকে হাত দিয়ে সরিয়ে দিয়ে বললেন, তুমি তো আমার জন্যও এটাই চেয়েছিলে, তাই না? যে আমিও একা হয়ে যাই আমার সন্তান ছাড়া। আজ নিজে অনুভব করো এই একাকিত্ব। সবিতা এগিয়ে এসে কাজলকে আশ্রয় দিল, কিন্তু তার চোখেও স্পষ্ট ভয় দেখা যাচ্ছিল। সত্যের আলো এবার তার উপরেও পড়তে চলেছিল। আমার স্বামী দরজা খুলে বললেন, কাজল, তুমি আর এই বাড়িতে থাকতে পারবে না। যা কিছু তোমার সাথে হয়েছে তা সবই তোমার কর্মফল। তুমি নিজের ইচ্ছায় এখানে ছিলে, এখন তোমাকে এখান থেকে ফিরে যেতে হবে। আমার শাশুড়ি মধ্যস্থতা করার চেষ্টা করে বললেন, বাবা, ও তোর বোন, ওকে বাড়ি থেকে বের করে দিবি? উমাং বললেন, যেদিন ও আমার বাচ্চার সাথে এমন করেছে সেদিন থেকেই ওর সাথে আমার সম্পর্ক শেষ হয়ে গেছে। কাজল উঠতে লাগলে আমি এগিয়ে গেলাম। মনে কঠোরতা ছিল, কিন্তু মনুষ্যত্ব মরেনি। আমি উমংকে বললাম, এবার ওকে মাফ করে দাও, শুধু এই কারণে যে ও তোমার বোন। কিন্তু তার থাকার ব্যবস্থা অন্য কোথাও করে দাও। এখানে ওর থাকা আমার পক্ষে সম্ভব নয়। উমং আমার দিকে এমনভাবে তাকালেন যেন তিনি অবাক হয়েছেন যে আমি এই কথা বলছি। আমি তাকে ক্ষমা করে দিয়েছিলাম, কিন্তু বিশ্বাস আর কখনো ফিরে আসবে না। উমং মাথা নেড়ে বললেন, তোমার কথা আমার জন্য আদেশ। পরের দিন কাজলকে চুপচাপ বিদায় করে দেওয়া হলো। সে তার ভাইয়ের বাড়ি থেকে খালি হাতে বেরিয়ে গেল, আর তার চোখে ছিল সেই একই প্রশ্ন যা কখনো আমার চোখে থাকত, আমি কোথায় যাব? উমাং কয়েক ঘণ্টা ধরে চুপচাপ রইলেন। সেই সন্ধে যখন তিনি আমার কাছে এলেন, তার হাতে আমার জন্যে ফল আর জুস ছিল। তিনি আমার পাশে বসে বললেন, যে ধৈর্য ধরে সে সব সময় ধৈর্যের ফল পায়। হয়তো তুমি সেই নারী শ্রেয়া যে আমার অন্ধ বিশ্বাসকে চোখ দিয়েছে। আমি কিছু বললাম না, কিন্তু সেই ধৈর্য অবশ্যই আমার ছিল, যার ফল আমি আজ পেলাম। ন্যায় বিচারের মুহূর্ত এসে গিয়েছিল, আর এখন হয়তো ক্ষতের ওপরে মলম লাগার সময় শুরু হয়েছিল। বাড়ির পরিবেশে একটা নীরবতা ছিল, প্রগতিও খুব লজ্জিত ছিল। কয়েকটা দিন এভাবেই কেটে গেল। কাজলের বিদায়ের পর যেন সবাই বুঝতে পারছিল না যে প্রতিদিনের কিচিরমিচির কথা আর খোটা ছাড়া সময় কিভাবে কাটানো যায়। উমাং এখন প্রায় ঘরে অনেকক্ষণ ধরে বসে থাকতেন, নীরব চিন্তায় ডুবে থাকতেন। এক রাতে তিনি আমার সামনে এসে অনেকক্ষণ বসে রইলেন, আর ঘরে শুধু ঘড়ির কাঁটার শব্দ হচ্ছিল। তারপর তিনি আস্তে করে বললেন, শ্রেয়া, যা কিছু হয়েছে, যা আমি তোমার সাথে করেছি আর যা আমার বাড়ির লোক তোমার সাথে করেছে, সেসব আমি রোজ মনে করি। আমি চোখ তুলে তার দিকে তাকালাম। তিনি কথা বলছিলেন, কিন্তু তার চোখ দুটো যেন কথা বলছিল। তিনি বললেন, আমি জানি আমার ব্যবহার তোমাকে ভাঙেনি, বরং একা করে দিয়েছে। কিন্তু সেই সময় আমার সামনে যে ছবিটা তৈরি হতো, সেটা আমার মা আর বোনেরা বানানো গল্প দিয়ে তৈরি ছিল। আমি কিছু বললাম না। তিনি বললেন, আমি তোমার কাছে ক্ষমা চাইতে চাই শ্রেয়া। আমি বললাম, উমাং, ক্ষমা করা সহজ, কিন্তু ভুলে যাওয়া খুব কঠিন। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, কারণ আমি নিজেকে আর বোঝাই রাখতে চাই না। কিন্তু কিছু জিনিস আগের মতো থাকে না। তিনি আস্তে করে বললেন, তাহলে কি আমরা নতুন করে শুরু করতে পারি না? আমি একটা দীর্ঘশ্বাস নিয়ে বললাম, একটা শর্তে, আমরা আলাদা বাড়িতে থাকব। আমি তোমার মা আর বোনেদের সাথে থাকতে চাই না। আমি আর সেই বৃত্তে ফিরে যেতে চাই না। আমার স্বামী চুপ হয়ে গেলেন। তারপর আস্তে করে মাথা নেড়ে বললেন, ঠিক আছে, তুমি যেমন বলবে তেমনই হবে। পরের দিনই তিনি শহরের অন্য এক এলাকায় একটা ছোট ভাড়ার ফ্ল্যাট নিয়ে নিলেন। সাধারণ, পরিষ্কার আর সুন্দর। নতুন জায়গায় যাওয়ার সময় আমার মনে ভয়ও ছিল, আবার শান্তিও ছিল। আমার শাশুড়ি কঠোরভাবে বললেন, বউয়ের কথায় নাচতে শুরু করেছিস উমাং? উমাং শুধু বললেন, মা, শান্তি শুধু এখানেই আছে, আমাদের কিছু সময় দরকার। নতুন বাড়িতে উমাং সব কিছু নিজেই সামলালেন। সব প্রয়োজনীয় জিনিসপত্র, আমার আরামের পুরো খেয়াল রাখা থেকে শুরু করে বাসন পর্যন্ত ধুয়ে দিতেন। বলতেন, আজ তুমি বসো, তুমি অনেক দিন সহ্য করেছ। কয়েক সপ্তাহ পর একদিন যখন আমি নিজেকে আবার দুর্বল অনুভব করলাম, তখন ডাক্তারের কাছে যাওয়ার কথা মনে হলো। যখন ডাক্তার হালকা হেসে বললেন, আপনি আবার মা হতে চলেছেন, তখন আমি আমার স্বামীর দিকে তাকালাম। তার চোখে এবার অবাক হওয়ার চেয়ে বেশি ছিল স্বস্তি। গাড়িতে ফেরার পথে আমার স্বামী আমার হাত ধরে বললেন, এবার সবকিছু অন্যরকম হবে শ্রেয়া, আমি কথা দিচ্ছি।
উমাং আমার জন্য সবকিছু সহজ করার চেষ্টা করছিলেন। তিনি সকালে আমার সাথে নাস্তা করার আগে নিজেই জেগে উঠে নাস্তা তৈরি করে রাখতেন। প্রতি সপ্তাহে ডাক্তারের কাছে চেকআপের জন্য আমার সাথে যেতেন। এমনকি রাতে যখন আমার ঘুম আসতো না, তখন ঘরে আমাকে শুইয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিতেন। একদিন আমি বললাম, উমাং, আপনি কি সত্যি বদলে গেছেন, নাকি এটা শুধু সময়ের উপলব্ধি? তিনি গম্ভীর হয়ে বললেন, আমি তোমাকে হারানোর পর তোমার গুরুত্ব বুঝেছি শ্রেয়া। এখন আমি নিজেকে বদলাচ্ছি না, শুধু আসল রূপে ফিরছি। মাস গড়িয়ে গেল, আমার শরীর সুস্থ হতে লাগলো। আমি সেলাই শিখতে শুরু করেছিলাম, কিছু অনলাইন কোর্সও করেছিলাম। উমাং বললেন, তুমি চাইলে বাড়িতে বসে কিছু করতে পারো। তোমার মধ্যে আত্মবিশ্বাস আছে, শুধু তোমাকে কেউ সুযোগ দেয়নি। এখন প্রতি সন্ধ্যায় আমরা একসাথে চা খেতাম, অনাগত সন্তানের জন্য ছোট ছোট পোশাক দেখতাম, আর আমি ভাবতাম সময় বদলাতে কখনো কখনো কত দেরি হয়ে যায়। কিন্তু যখন সময় বদলায় তখন সব কিছুই বদলে দেয়। উমং একদিন একটা পুরনো ডায়েরি নিয়ে এলেন, যেখানে তিনি প্রথমবার আমার ছবি লাগিয়েছিলেন আর বলেছিলেন, দেখো, যেদিন তুমি আমার স্ত্রী হয়েছিলে, যদি এই মেয়েটি আমার ভাগ্যের প্রদীপ হয়। আমি বললাম, প্রদীপ তো জ্বলে গেছিল। উমাং শুধু চোখ বন্ধ করে নিলেন। তিনি বললেন, এখন চোখও খোলা আছে, আর মনও, আর দরজাগুলো শুধু তোমার জন্য। সন্তানের জন্মের সময় ঘনিয়ে আসছিল। আমার স্বামী নিজেই সব কেনাকাটা করেছিলেন। রাতে যখন আমার ব্যথা শুরু হলো, তিনি নিজেই আমাকে হাসপাতালে নিয়ে গেলেন। কয়েক ঘন্টা পর নার্স আমাকে অভিনন্দন জানিয়ে বললেন, অভিনন্দন, আপনার ছেলে হয়েছে। আমার স্বামীকেও এই খবর দেওয়া হয়েছিল। তিনি খুব খুশি হয়েছিলেন। আমি সেদিন আমার স্বামীর মুখে শান্তি দেখেছিলাম। যখন তিনি বাচ্চাকে কোলে নিয়ে আমার কাছে এলেন, তখন বললেন, এটা আমাদের জীবনের নতুন শুরু। পুরনো সব কথা ভুলে গিয়ে শুধু সামনের দিকে তাকাতে হবে। আমি বাচ্চাকে দেখলাম, তারপর আমার স্বামীর দিকে তাকালাম। আমি বললাম, এটা সেই সংসার যা ভেঙে গেছিল, এটা সেই সম্পর্ক যা টলে গেছিল। আমার স্বামী বললেন, এখন আমরা দুজন নতুনভাবে আমাদের জীবন শুরু করব। আমরা দুজন আমাদের ছেলের ছোট ছোট খুশিতে হাসি, ওর খুব খেয়াল রাখি। আমার ছেলে 1 বছরের হলে আমার আরও একটি ছেলে জন্ম হয়। আমার স্বামী দুটো বাচ্চার সাথেই সমান ভালোবাসা দেখান। মনে হয় যেন সময় সত্যিই আমার ওপর সদয় হয়েছে। আমার স্বামী অফিস থেকে ফেরার সময় প্রায়ই বাচ্চাদের জন্য কিছু না কিছু নিয়ে আসেন। এখন তার আমার হাতের রান্নাও খুব ভালো লাগে, আর তিনি সবসময় আমার প্রশংসাই করেন। কখনো আমার উপর রাগ করেন না, কখনো চিৎকার করেন না, বরং সবসময় আমাকে সম্মান করেন। সারাদিন আমি বাচ্চাদের সাথে খেলি, সন্ধ্যায় স্বামীর সেবা করি, আর রাতে বাচ্চাদের ঘুম পাড়িয়ে কিছুটা সেলাইয়ের কাজ করি। একদিন আমাদের দরজায় কড়া নাড়ার শব্দ হলো। আমার স্বামী দরজা খুঁজতেই দেখলেন তার মা দাঁড়িয়ে আছেন। তার মুখটা খুব দুর্বল হয়ে গিয়েছিল, চোখে শূন্যতা ছেয়েছিল। তিনি বললেন, বাবা, আমি আমার নাতি নাতনিদের জন্য একটা উপহার নিয়ে এসেছি। তোমার বাচ্চারা কেমন আছে? আমার স্বামী তখনও তার মা আর বোনদের ওপর রেগেছিলেন। তিনি তার মাকে ঘরে আসতে বললেন। তিনি বললেন, বাবা, আমি শুধু দেখতে চাই 2 মিনিটের জন্য আমার বাচ্চাদের। আমার স্বামী আস্তে করে বললেন, এই বাচ্চাদের জীবনে বিষ ঢেলে দেওয়া মানুষদের ওদের উপর কোনো অধিকার নেই। আমার শাশুড়ি একটা দীর্ঘশ্বাস নিয়ে বললেন, বাবা, আমি মানছি, ভুল হয়ে গেছে, কিন্তু এখন মনে শুধু নাতি নাতনিদের দেখার ইচ্ছেটুকু রয়ে গেছে। অনেক দিন ধরে এখানে আসার চেষ্টা করছিলাম, কিন্তু নিজের ভুলটা মনে পড়ে যেত আর চুপ হয়ে যেতাম। তুই আমাদের টাকা পাঠাস, আমাদের কোনো অভাব নেই, আমাদের জীবন শান্তিতেই কাটছে, কিন্তু তোরও আমাদের জীবনে থাকাটা খুব জরুরি। তোকে ছাড়া বাড়িটা খুব শূন্য লাগে। তোর বাচ্চাদের নিয়ে বাড়ি চল। দেখ না, তোর বাড়িতে কত রৌনক, আর আমাদের বাড়িটা বিরান পড়ে আছে। প্রগতির উপর রাগ করেও তুই ওর ভাইয়ের দায়িত্ব পালন করেছিস, ওর বিয়ে দিয়েছিস, কিন্তু বিয়েতে সামিলও হসনি। তুই আলাদা থাকিস, 3 মেয়েও আলাদা হয়ে গেছে। আমার বাড়িতে মন লাগে না। আমার তোদের কাছে আসতে খুব ইচ্ছে করে। বাবা, আমাকে মাফ করে দে। আমি রান্নাঘরে দাঁড়িয়ে সব কিছু শুনছিলাম। আমার কিছু বলার সাহস হচ্ছিল না। আমাদের বাচ্চাদের সাথে কিছুক্ষণ খেলে আমার শাশুড়ি সেখান থেকে চলে গেলেন। রাতে আমার স্বামী চুপচাপ বসেছিলেন। আমি বললাম,
আপনি আপনার মাকে ফিরিয়ে দিলেন? তিনি বললেন, হ্যাঁ, জানি না কেন আমার মনটা ভরে এসেছিল, কিন্তু তারপর সেই মুহূর্তটা মনে পড়ল যখন তুমি মাটিতে পড়ে গিয়েছিলে আর কেউ এগিয়ে আসেনি। আমি বললাম, মন যদি অস্থির হয় সেটাই যথেষ্ট, হয়তো নতুন করে শুরু করা যেতে পারে। আমার স্বামী আমার দিকে তাকিয়ে বললেন, তুমি মনের দিক থেকে খুব ভালো, তাই হয়তো ঈশ্বর তোমাকে দ্বিতীয় সুযোগ দিয়েছেন, কিন্তু আমি আর একই ভুল করতে চাই না। কয়েকদিন পর সবিতার ফোন এলো। উমং ফোন ধরলেন না। আমি বললাম, ধরে নিন, হয়তো মন হালকা করতে চায়। আমার স্বামী বললেন, এসব কথা এখন আর কিছু যায় আসে না। দুপুরে যখন বাচ্চারা ঘুমাচ্ছিল, আমি প্রার্থনা করে শুধু বললাম, যারা আমাকে কষ্ট দিয়েছে তাদের মন বদলে দাও। আমি যা হারিয়েছি তার হিসেব সময় নিয়েছে, কিন্তু যা পেয়েছি তা হলো শান্তি, আর শান্তিতে প্রতিশোধের কোনো জায়গা নেই। কয়েকদিন পর শাশুড়ি আবার এলেন। আমার স্বামী অফিসে ছিলেন। তিনি আমাকে বললেন, শ্রেয়া বৌমা, দয়া করে বাড়ি চলো, আর বাচ্চাদেরও সাথে নিয়ে চলো। বাড়িটা খুব শূন্য হয়ে গেছে, আমি একা বাড়িতে মরে যাব। এবার তিনি সাথে প্রগতিকেও নিয়ে এসেছিলেন। সে আমার পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগল। ভাবি, আমাকে মাফ করে দিন। ভাবি, আমি আপনার সাথে খুব অন্যায় করেছি। ভাবি, আমি যে বাড়িতে বিয়ে করে গেছি সেখানে আমার সাথে ঠিক তেমনই ব্যবহার করা হয় যেমন আমরা আপনার সাথে করতাম। আমি আমার ভুলের শাস্তি পেয়ে গেছি। আমার স্বামী সন্ধ্যায় ফিরলে আমি তাকে সবকিছু বললাম। তিনি চুপ করে রইলেন। তারপর বললেন, এখনও ভরসা করতে পারছি না, কিন্তু হয়তো একদিন তোমার মতো হয়ে যাব। আমার সত্যের জয় হয়েছিল, আর এখন আমার সন্তানরা আমার পাশে ছিল। আমি বুঝতে পেরেছিলাম, ধৈর্য কখনো বৃথা যায় না। সময় একদিন অবশ্যই বিচার করে। যে নারী নীরবে সবকিছু সহ্য করে, তার প্রার্থনা আকাশও কাঁপিয়ে দিতে পারে।